স্টুডেন্ট, আজকে আমরা পড়বো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, ডাইপোল মোমেন্ট কি দেখো, সাপোজ একটা মলিকুল আমি নিলাম এ বি, তাহলে এ আর বির মধ্যে আমি ধরলাম বির ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই বন্ডের ইলেকট্রন বির দিকে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, কিছুটা সরে যাবে, তাহলে বির উপরে ডেল্টা মাইনাস হবে, এর উপরে ডেল্টা প্লাস। তাহলে এই যে একটা কম্পাউন্ডের উপরে প্লাস অ্যান্ড মাইনাস চার্জ ক্রিয়েট হলো, এটাকে বলা যে ডাইপোল বা দ্বিমেরু। হ্যাঁ, এবং তাহলে ভ্রামকটা কোন দিকে না, সবসময় পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে আমরা ধরবো মোমেন্ট। দেখো, এই ডাইপোল মোমেন্টকে আমরা মিউ সমান ই ইন্টু ডি দিয়ে প্রকাশ করি, যেখানে মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। দেখো, যেখানে ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, অর্থাৎ ইটা ইলেকট্রনের চার্জ হলেও যদি ধরো না এ আর বি একটা মলিকুল আর এ আর সি একটা মলিকুল নিলাম, আমি ধরলাম যে বির ইলেকট্রোনেগেটিভিটি সির থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে বির ইটা বেশি, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার আমরা ইটা বেশি ধরবো। আর ডি হচ্ছে দেখো বন্ড ডিস্টেন্স বিটুইন টু অ্যাটম, মানে একটা বন্ডের যে ডিস্টেন্স সেটাই ডি। দেখো, কোনো কম্পাউন্ডের যদি মিউ সমান 0 হয় তাহলে সেটা হচ্ছে নন পোলার কম্পাউন্ড, অর্থাৎ সেটি অধ্রুবীয়। আর মিউ নট ইকুয়াল টু 0 হলে সেটি হচ্ছে পোলার মলিকুল বা ধ্রুবীয়। এবার দেখো ইউনিট অফ ডাইপোল মোমেন্ট, ফার্স্ট হচ্ছে সিজিএস ইউনিট। দেখো, সিজিএস ইউনিট হচ্ছে ডিভাই, বা যাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি। 1 ডিভাই ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার ধরা হয়। আর এসআই ইউনিট দেখো কুলম মিটার, তাহলে সিএম দিয়ে ডিনোট করা হয়। 1 কুলম মিটার ইকুয়াল টু 2.99 ইন্টু 10⁻29 ডিভাই, বা আমরা বলতে পারি 1 ডিভাই ইকুয়াল টু 3.3 ইন্টু 10⁻30 কুলম মিটার। এবার একটা পয়েন্ট দেখো, যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর অলওয়েজ নন পোলার, অর্থাৎ যে সমস্ত ডায়াটমিক মলিকুলগুলো দুটো সেম অ্যাটম দিয়ে তৈরি, যেমন ধরো না হাইড্রোজেন, N2, O2, Cl2, F2 ইটিসি, এরা সবাই হচ্ছে নন পোলার। না কেন? না এখানে দেখো দুটো অ্যাটমই সেম ইলেকট্রোনেগেটিভ, তাহলে কেউ কোনো দিকে ইলেকট্রন টানবে না বন্ডের, তাহলে কারো মাথায় ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ক্রিয়েট হবে না, তাহলে ডাইপোল বা দ্বিমেরুর কোনো এখানে ক্রিয়েশন হবে না। তার জন্য সমস্ত হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল আর অলওয়েজ নন পোলার বা অধ্রুবীয়। এবং আরেকটি পয়েন্ট দেখো, যে হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলস আর অলওয়েজ পোলার। হেটারোনিউক্লিয়ার মানে যে সমস্ত মলিকুল দুটো ডিফারেন্ট অ্যাটম দিয়ে তৈরি, যেমন তুমি ধরো না HF, HCl, HBr, এগুলো সবাই হচ্ছে পোলার, কারণ এখানে দুটো ভিন্ন তড়িৎ ঋণাত্মক মৌল আছে, তাই বন্ধনটা ডেল্টা প্লাস দেখো ডেল্টা মাইনাস ক্রিয়েট হচ্ছে, তাহলে এটা ডাইপোল মোমেন্টের ক্রিয়েট হচ্ছে, তাই এরা সবসময় ধ্রুবীয় হবে। এবার ডাইপোল মোমেন্ট কার বেশি কম সে তো আমরা কম্পেয়ার করবো একটু পরে। তার আগে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। দেখো, যে ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ ডাইপোল মোমেন্ট একটি ভেক্টর রাশি, তার মান ও অভিমুখ দুটোই আছে। ডাইপোল মোমেন্টের ভ্যালুটা লব্ধি ভ্রামকের উপর বা রেজাল্ট্যান্ট মোমেন্টের উপর ডিপেন্ড করবে, রেজাল্ট্যান্ট মোমেন্টামের উপর। বিভিন্ন কম্পাউন্ডে তার অ্যাপ্লিকেশন আমরা করব একটু পরে। এবার এই যে HF, HCl, HBr, HI, এদের ডাইপোল মোমেন্টের অর্ডার কি হবে? না, ডাইপোল মোমেন্ট আমরা জানি মিউ সমান ই ইন্টু ডি। তাহলে দেখো, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ই বেশি আমি বলেছি, তাহলে এফ এর সব থেকে ইটা বেশি, তারপরে সিএল। যাই হোক, এবার ডিটা কার বেশি? না, তোমরা সবাই জানো যে আয়োডিনের সাইজটা বড় বলে এইচ আর আই এর মধ্যে বন্ড ডিস্টেন্সটা সব থেকে বড়, তারপরে HBr, তারপরে HCl, তারপরে HF। তাহলে ডি বেশি এইচ আই, আবার ই বেশি এইচ এফ এর ক্ষেত্রে, তাই ওভারঅল ই ইন্টু ডির মাল্টিপ্লিকেশন বা গুণফলটা এইচ এফ এর ক্ষেত্রে বেশি হয়, তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। তাহলে এই অর্ডারটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু দেখো, CH3Cl, CH3F, CH3Br, CH3I এর ক্ষেত্রে অর্ডারটা একটু অন্য টাইপের। না, সেক্ষেত্রে আমরা বলবো CH3Cl এর বেশি, তারপরে CH3F, তারপরে CH3Br, তারপরে CH3I। না, সবই ঠিক ছিল। দেখো, এই CH3Cl আর CH3F এর ক্ষেত্রে একটু এক্সেপশনাল অর্ডার হয়ে গেল। না, এক্ষেত্রে মিউ সমান সেই ই ইন্টু ডি হলেও এই কার্বনের সঙ্গে Cl এর যে বন্ড ডিস্টেন্স, সেটা কার্বনের সঙ্গে F এর বন্ড ডিস্টেন্সের তুলনায় অনেকটাই বেশি, তাই ওভারঅল ই ইন্টু ডির গুণফলটা CH3Cl এর ক্ষেত্রে বেশি হয়ে যায়, তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে। এবার এই BF3 এর ক্ষেত্রে দেখো, এই BF বন্ধনটা ধ্রুবীয়, কারণ Fটা বেশি ইলেকট্রোনেগেটিভ আর বোরনটা কম, তাই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এবার ওভারঅল এই BF3 মলিকুলটা কিন্তু অধ্রুবীয় হয়ে যায়। না, কি করে? না, আমরা বলেছি দেখো, যে ভ্রামক সবসময় বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে, তাহলে উপরের এফটার জন্য উপরের দিকে ভ্রামক, আর নিচের দুটো এফ নিচের দিকে। এবার দেখো, এই দুটো নিচের দুটো এফ এর যে রেজাল্ট্যান্ট বা লব্ধি ভ্রামক, সেটা এইভাবে নিচের দিকে, তাহলে উপরের ফ্লুরিনটা ঠিক সমান ও বিপরীত। দেখো, উপরের ফ্লুরিনটা যেদিকে টানছে, নিচের দুটো ফ্লুরিন সেই উপরের ফ্লুরিনটার ঠিক অপোজিটে তাদের ভ্রামকটা হচ্ছে, এবং ঠিক সেম ভ্যালু, তাই পুরোপুরি ভ্রামকটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পুরো মোমেন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই BF3 ডাইপোল মোমেন্ট 0, এখানে লব্ধি ভ্রামকটা 0। এবার দেখো CO2 মলিকুল, তাহলে CO2 স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, তাহলে এই অক্সিজেনটা এদিকে টানছে, বাম দিকের অক্সিজেনটা বাম দিকে, তাহলে দুটো অক্সিজেন একে অপরের সমান ও বিপরীত, তাই এক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট 0। তাই যারা সিমেট্রিক্যাল কম্পাউন্ড হয় তাদের ডাইপোল মোমেন্ট 0 হবে, নন পোলার হবে।
দেখো সিমিলারলি কার্বন ডাই অক্সাইডের মতো কার্বন ডাই সালফাইডেরও ডাইপোল মোমেন্ট 0, BeCl2 0, কারণ একটি সিএল আরেকটি সিএল এর ঠিক অপোজিট এবং সমান ভ্যালু। এবার PCl5 এর ক্ষেত্রে দেখো PCl5 এর শেপ তোমরা যেন টিবিপি, ট্রাইগোনাল, বাইপিরামিডাল, ভিভিটি পড়িয়েছি, সেই ভিডিওটা ভালোভাবে দেখবে তোমরা, কারণ ডাইপোল মোমেন্ট বার করতে গেলে প্রত্যেকটা কম্পাউন্ডের জিওমেট্রি ভালোভাবে জানতে হবে। এবারে যে PCl5 এর দেখো উপরের দিকের সিএল এর সঙ্গে ঠিক নিচের দিকের সিএলটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবারে বাম দিকের যে দুটো সিএল এর ভ্রামক ঠিক ডান দিকের সিএলটার সঙ্গে দেখো সমান ও বিপরীত, তাহলে এক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট 0 হয়ে যাচ্ছে। এবার দেখো SF6, তাহলে SF6 এর স্ট্রাকচার হচ্ছে অক্টাহাইড্রাল। দেখো উপরের ফ্লুরিনের সঙ্গে ঠিক নিচের ফ্লুরিনটা অপোজিটে ক্যান্সেল, তাহলে এইটার সঙ্গে দেখো এদিকের ফ্লুরিনটা ক্যান্সেল, আবার এই ফ্লুরিনটার সঙ্গে নিচের দিকের ফ্লুরিনটা পুরোপুরি ঠিক অপোজিটে আছে, তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই SF6 এরও ডাইপোল মোমেন্ট 0। এবার XCF2 এর ক্ষেত্রে দেখো এর শেপ হচ্ছে লিনিয়ার, তাহলে দেখো উপরের ফ্লুরিন আর ঠিক নিচের ফ্লুরিন একে অপরের বিপরীতে হয়, কেটে যাচ্ছে। এবার ডান দিকের লোন পেয়ারের সঙ্গে দেখো যে বাম দিকের দুটো লোন পেয়ার ঠিক সমান ও বিপরীত ভ্যালু, তাহলে পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে মিউ সমান 0। XCO4 এর ক্ষেত্রে দেখো স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, তাহলে লোন পেয়ার গুলো সবসময় নিজের দিকে ইলেকট্রন টানে, তাহলে দুটো লোন পেয়ার দেখো একে অপরের ঠিক সমান ও বিপরীত, তাহলে পুরো কেটে যাচ্ছে। আবার এদিকের ফ্লুরিনটার সঙ্গে এই কোণের ফ্লুরিন আর এই কোণের ফ্লুরিনের সঙ্গে এই কোণের ফ্লুরিন টোটালি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই XCF4 এরও মিউ 0। তাহলে আলটিমেট দেখো সিমেট্রিক্যাল কম্পাউন্ড গুলোর মিউ 0 হচ্ছে। এবার দেখো IF7 এর ক্ষেত্রেও দেখো সিমেট্রিক্যাল স্ট্রাকচার, এই 7টা ফ্লুরিনের টোটাল যে রেজাল্ট্যান্ট মোমেন্টটা সেটা ক্যান্সেল আউট হয়ে মিউ 0 হয়ে যায়। দেখো SO2 ও SO3 এর মধ্যে কোনটা পোলার? না SO2 এর ক্ষেত্রে দেখো দুটো অক্সিজেনের ভ্রামক নিচের দিকে আর লোন পেয়ার উপরের দিকে। এবার উপরের দিকে হলেও বিপরীতে হলেও অনেকটা ক্যান্সেল হলেও কিন্তু পুরোটা তো ক্যান্সেল হবে না, কারণ দুটো অক্সিজেনের ভ্রামকের সঙ্গে লোন পেয়ারের ভ্রামকটা সমান তো নয়। আমার এখানে অপোজিট ডিরেকশনে হতে পারে, অনেকটা ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, কিন্তু পুরোপুরি ক্যান্সেল হবে না, কারণ দুটো অক্সিজেনের যে লব্ধি ভ্রামক সেখানে লোন পেয়ারটা তার সঙ্গে সমান নয়, তার জন্য এখানে ডাইপোল মোমেন্ট থেকে যাবে, তাই এটা পোলার। কিন্তু SO3 এর ক্ষেত্রে দেখো উপরের অক্সিজেনটার সঙ্গে নিচের দুটো অক্সিজেনের ভ্রামক ঠিক সমান ও বিপরীত, তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, তাই SO3 নন পোলার। দেখো এবার NH3 ও NF3 এর মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি? না দুটোর দেখো সেম জিওমেট্রি, কিন্তু এখানে NH3 এর লোন পেয়ারটা উপরের দিকে আর N আর H এর মধ্যে নাইট্রোজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই NH বন্ধনগুলোর যে ভ্রামক সেটা হচ্ছে নাইট্রোজেনের দিকে, তাহলে দেখো পুরোটাই উপরের দিকে। কিন্তু NF3 এর ক্ষেত্রে দেখো এই উপরের দিকে লোন পেয়ার হলেও নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ধনের ভ্রামক ফ্লুরিনের দিকে, তাই লোন পেয়ার উপরের দিকে ফ্লুরিন নিচের দিকে, তাহলে অনেকটাই ক্যান্সেল আউট হয়ে যাবে। পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে না, কারণ লোন পেয়ারের সঙ্গে ফ্লুরিনের ভ্রামক যেহেতু সমান নয়, কিন্তু অনেকটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে অপোজিট ডিরেকশনে হওয়ার জন্য, তাই NH3 ডাইপোল মোমেন্ট NF3 থেকে বেশি হয়ে যাচ্ছে। NH3 এর ভ্যালুটা হয় 1.47 ডিবাই, যেখানে NF3 এর ভ্যালুটা হচ্ছে 0.24 ডিবাই। এই ভ্যালুটা তোমাদের মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবে কার বেশি ও কম। এবার দেখো NO2 এন্ড N2 এর মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি? না দুজনের স্ট্রাকচার আঁকলাম, এটা NO2, তাহলে এখানে অক্সিজেনের ভ্রামকগুলো দেখো নিচের দিকে, তাহলে নিচের দিকে একটা ভ্রামক পাবো। আর N2 এর ক্ষেত্রে দেখো দুটো লোন পেয়ার, মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারের সঙ্গে অক্সিজেনের লোন পেয়ার অনেকটা মানে একই সরল রেখায় থাকার জন্য ম্যাক্সিমামটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই NO বন্ড, তো এটা তো পোলার বন্ড, তাহলে এটা তো আর ক্যান্সেল আউট হচ্ছে না, মানে আলটিমেট আমার একই সরল রেখায় থাকার জন্য এই লোন পেয়ারের ভ্রামকটা অনেকটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু NOটা ক্যান্সেল আউট হচ্ছে না, NO বন্ডটা তো পোলার। এবার তার জন্য এটার একটু ডাইপোল মোমেন্ট থেকে যাবে। এবার NO2রও ডাইপোল মোমেন্ট আছে, N2রও আছে, এবার কার বেশি? না NO2 এর ভ্যালুটা বেশি, কারণ যেহেতু বেন্ড সরলরৈখিক নয়, তাহলে এখানে ক্যান্সেল আউটটা কম হচ্ছে, কিন্তু N2ওটা যেহেতু সরলরৈখিক স্ট্রাকচার অনেকটাই ক্যান্সেল আউট হয়ে যায়। NO2 এর ভ্যালুটা হয় 0.32 ডিবাই, আর এটা হচ্ছে 0.17 ডিবাই। তারপরে এটা দেখো CH3Cl, CH2Cl2, CHCl3 আর CCl4 এর ডাইপোল মোমেন্টের অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো CH3Cl এর সব থেকে বেশি হবে, কেননা Clটা সবসময় নিজের দিকে টানছে আর CH বন্ডগুলো সবসময় Cর দিকে, কারণ Cটা মোর ইলেকট্রোনেগেটিভ H এর থেকে। এবার CH2Cl2 তে এই Clটা এদিকে টানছে, দেখো এই Clটা নিচের দিকে টেনে অনেকটা কমিয়ে দিচ্ছে, পুরোপুরি ক্যান্সেল করছে না কিন্তু একটা কমিয়ে দিচ্ছে। কিন্তু এবার দেখো CHCl3 তে, তাহলে এই Cl এদিকে, এই Cl এদিকে, এই Cl এদিকে, তাহলে আরো অনেকটা বেশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর CCl4 তো পুরো সিমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে পুরো টোটালি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে CCl4 এর ক্ষেত্রে মিউটা 0 হয়, নন পোলার, বাকিরা পোলার। তাহলে তুমি একটা জিনিস কি লক্ষ্য করলে, না এই মনোহ্যালো মিথেন গুলোর ক্ষেত্রে যত কম Cl আছে তাদের ডাইপোল মোমেন্ট বেশি, একটা থাকলে বেশি, তারপরে দুটো, তারপরে তিনটে, আর চারটা থাকলে একদমই ডাইপোল মোমেন্ট নেই। এবার দেখো SnCl2 পোলার না নন পোলার? দেখো SnCl2 তে দুটো এই যে Cl গুলো নিচের দিকে, তাই রেজাল্টেন্টটা হচ্ছে নিচের দিকে হচ্ছে, আর লোন পেয়ারটা উপরের দিকে, তাহলে অনেকটা ক্যান্সেল হলেও পুরোপুরি ক্যান্সেল হবে না, যেহেতু লোন পেয়ারের সঙ্গে দুটো Cl এর ভ্রামক সমান নয়। দেখো SF4 এর ক্ষেত্রে, তাহলে SF4 এর হচ্ছে সিসো জিওমেট্রি,
তাহলে উপরের ফ্লোরিন আর নিচের ফ্লোরিন কেটে যাচ্ছে। এবার বাম দিকে এই ফ্লোরিন আর লোন পেয়ারের যে রেজাল্টেন্ট মোমেন্ট সেটা ডান দিকের ফ্লোরিনের সঙ্গে অপোজিট হলেও সমান নয়, তার জন্য কিছুটা ডাইপোল মোমেন্ট থেকে যাবে, তাই এটা পোলার। ICl3 এর ক্ষেত্রে দেখো যে উপরের সিএল নিচের সিএল পুরোপুরি কেটে যাচ্ছে। এবার বাম দিকে দুটো লোন পেয়ারের যে ভ্রামক সেটা ডান দিকের সিএল এর অপোজিটে হলেও সমান নয়, তাই ডাইপোল মোমেন্ট থেকে যাবে। XeO4 এর ক্ষেত্রে দেখো যে চার কোণে চারটা যে ফ্লোরিন আছে প্রত্যেকটা একে অপরের উল্টো দিকে, তাহলে সেটা কেটে গেল। তাহলে উপরের দিকের অক্সিজেনের সঙ্গে নিচের দিকে লোন পেয়ার অপোজিটে হলেও অক্সিজেনের ভ্রামক আর লোন পেয়ারের ভ্রামক সমান নয়, তাই পুরোপুরি ক্যান্সেল হবে না, মিউ নট ইকুয়াল টু জিরো, পোলার। দেখো PCl3F2 এর ক্ষেত্রে দুটো F কে সবসময় এক্সিয়াল পজিশনে রাখতে হয়, এটা বেন্ডস রুল, যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গুলোকে সবসময় এক্সিয়াল পজিশনে রাখতে হয়। তাহলে দেখো উপরের ফ্লোরিন নিচের ফ্লোরিন কেটে গেল, বাম দিকের যে দুটো সিএল এর লব্ধি ভ্রামক সেটা ডান দিকের সিএল এর সঙ্গে সমান ও বিপরীত, তাহলে আলটিমেট ডাইপোল মোমেন্ট জিরো। কেউ যদি এইভাবে স্ট্রাকচারটাকে এঁকে দেয়, দেখো যে দুটো ফ্লোরিনকে বাম দিকে দিয়ে দেয়, তাহলে দুটো বাম দিকের ফ্লোরিনের সঙ্গে ভ্রামক ডান দিকের ভ্রামকের সঙ্গে সমান হবে না, তখন ডাইপোল মোমেন্ট থেকে যাবে। তাহলে আলটিমেট কিন্তু এই কম্পাউন্ডারের এক্সিস্টেন্স নাই, কারণ দুটো সিএল কে কখনো এক্সিয়াল পজিশনে এখানে রাখা যাবে না, যেহেতু এফ উপস্থিত আছে। বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে সবসময় এক্সিয়াল পজিশনে রাখতে হবে, তাহলে এই স্ট্রাকচারটা ভুল। তারপরে একটা অর্ডার আছে দেখো, H2O, HF, NH3, H2S and NF3 ডাইপোল মোমেন্টের অর্ডার হচ্ছে দেখো পরপর সাজানো আছে। সব থেকে বেশি H2O, তারপরে HF, দেন NH3, তারপরে H2S, তারপরে NF3। তারপরে একটা ডাইপোল মোমেন্টের অর্ডার দেখো, HF গ্রেটার দেন NH3 গ্রেটার দেন PH3। তাহলে আশা করি বুঝতে পারছো, এই অর্ডারগুলো আগে এক্সপ্লেন করা হলো প্রত্যেকটা মলিকুল। XeO2F2 এর ক্ষেত্রে দেখো উপরের ফ্লোরিনের সঙ্গে নিচের ফ্লোরিন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর বাম দিকে দুটো অক্সিজেনের যে রেজাল্টেন্ট মোমেন্ট সেটা ডান দিকের লোন পেয়ারের সঙ্গে অপোজিট হলেও দুটো ভ্রামকটা সমান নয়, তাহলে একে অপরের সঙ্গে বিপরীত হলেও যেহেতু ভ্যালুটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে না, তাই মিউ নট ইকুয়াল টু জিরো বা পোলার হবে এটা। দেখো বেনজিন C6H6, এটা পুরো একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, তাহলে এটা নন পোলার কম্পাউন্ড, মিউ জিরো, ডাইপোল মোমেন্ট জিরো। দেখো 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,3 ডাইক্লোরোবেনজিন আর 1,4 ডাইক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্টের অর্ডার। না অর্ডারটা হবে A গ্রেটার দেন B গ্রেটার দেন C। না কেন এরকম? না তোমরা একটা ভেক্টরের রেজাল্টেন্ট মোমেন্টের যে ফর্মুলা সেটা জানো, যে মিউ ইকুয়াল টু মিউ রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা। তাহলে দেখো যত থিটার ভ্যালু বাড়বে তত কস থিটার ভ্যালু কমবে, তাই ডাইপোল মোমেন্ট কমবে। তাহলে প্রথম যৌগটা দেখো থিটা যত 60 ডিগ্রি, দ্বিতীয় যৌগটা 120, তৃতীয় যৌগে 180। তাহলে যত থিটার ভ্যালু বাড়বে ডাইপোল মোমেন্ট কমবে। এবং সি যৌগে তো ডাইপোল মোমেন্ট টোটালি জিরো, দেখো একটা সিএল এর রেসপেক্ট আর একটা সিএল পুরোপুরি অপোজিটে, তাহলে ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়। দেখো 1,4 ডাইসায়ানোবেনজিন, উপরের দিকে সিএন নিচের দিকে সিএন, তাহলে পুরোপুরি কেটে যাবে, মিউ জিরো। কিন্তু এই তিনটা মলিকুলের ক্ষেত্রে দেখো যে উল্টো দিকে OH OH আছে, SH SH বা OCH3 OCH3 থাকলেও এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো নয়, এরা পোলার মলিকুল। কেন দেখো, না দেখো ও আর এইচ এর মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, তাহলে যখন দুটো সিঙ্গেল বন্ড এরকম এই এই ফর্মে থাকবে, দেখো এই OH এর রেসপেক্টে এই OH টা ঠিক অপোজিটে। কিন্তু আবার তোমরা জানো সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড রোটেট করতে পারে, তাহলে দেখো এই OH বন্ডটা যদি এই ডান দিকে ঘুরে যায়, এই বাম দিকে না গিয়ে যদি ডান দিকে ঘুরে গেল, দেখো তখন দুটো OH একই দিকে হলো। তাহলে আলটিমেট আমার দুটো ফর্মাই থাকতে পারে, তাহলে আমার যদি তুমি একটা মলিকুল নাও, তাহলে দুটো ফর্মাই থাকার যেহেতু পসিবিলিটি আছে, তাহলে আমরা এই ফর্মটাও থাকতে পারে মলিকুল, তাহলে আলটিমেট এই কম্পাউন্ড গুলো ডাইপোল মোমেন্ট জিরো হবে না, উপরে নিচে OH বা SH বা যে কোনো OCH3 বা ইথার গ্রুপ থাকলে। এবার দেখো এই ভিনাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি? না যাদের রেজোন্যান্স পড়া হয়ে গেছে তারাও করতে পারবে, যে এই দেখো ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরোবেনজিন মানে সিএলটা তার লোন পেয়ার আর ডবল বন্ডের সঙ্গে রেজোন্যান্স হওয়ার জন্য সিএল এর ভ্রামকটা একটু বাম দিকে চলে যাচ্ছে। কিন্তু দেখো ইথাইল ক্লোরাইডের সিএলটা নিজের দিকে টানছে আর ইথাইল গ্রুপ সিএল এর দিকে ঠেলছে, তার জন্য এখানে ডাইপোল মোমেন্টটা CH3CH2Cl এর বেশি হবে। তাহলে ভিনাইল ক্লোরাইডে সিএলটা রেজোন্যান্স করে উল্টো দিকে ইলেকট্রনটা চলে যাচ্ছে বলে ডাইপোল মোমেন্ট কম হয়ে গেল। সিমিলারলি দেখো ক্লোরোবেনজিন আর সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের ক্ষেত্রে এই ক্লোরোবেনজিনের রেজোন্যান্স হওয়ার জন্য ডাইপোল মোমেন্টটা সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের থেকে কম হবে। এই যে দেখো 1,3,5 ট্রাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট জিরো হবে, কারণ দেখো উপরে সিএল, এই সিএল আর এই সিএল, তাহলে নিচের দিকে দুটো সিএল এর ভ্রামক, উপরের দিকে সিএলটা ঠিক সমান ও বিপরীত, মিউ সমান জিরো। এবার একটা কোশ্চেন দেখো যে ক্লোরোবেনজিনের ডাইপোল মোমেন্ট যদি এক্স হয়, তাহলে এই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট কত এক্স হবে, এক্স এর টার্মে কত হবে? না তুমি দেখো যে উপরের সিএল আর এই যে দুটো সিএল এর ভ্রামক নিচের দিকে হয়, সেটা উপরের সিএল এর সঙ্গে কেটে যায়, তাহলে শুধুমাত্র আমার একটি সিএল এর জন্য ডাইপোল মোমেন্ট পড়ে থাকবে, তাহলে কম্পাউন্ডে একটি সিএল থাকলে ডাইপোল মোমেন্ট হয় এক্স, তাহলে এখানে অ্যান্সার হবে এক্স। দেখো দুটো সিস ট্রান্স আইসোমার নিলাম, যারা সিস ট্রান্স আইসোমার যারা তারা এগুলো করতে পারবে, না হলে পরে তোমরা সিস ট্রান্স আইসোমার অর্গানিক কেমিস্ট্রি থেকে জেনে নেওয়ার পর
দেখো এবার সিস ট্রান্স দুটো আইসোমার নিলাম। সিস ট্রান্স আইসোমার কি তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে জিওমেট্রিক্যাল আইসোমার পড়ার পরে জেনে যাবে। এবার দুটো সেম গ্রুপ অপোজিটে থাকলে তোমরা জানো সেটা ট্রান্স, হ্যাঁ, আর যদি দুটো সেম গ্রুপ সেম সাইডে থাকে সিস, তোমরা জানো সেটা। এবার দেখো যে দুটো সিএল একে অপরের উল্টো দিকে হচ্ছে ট্রান্সে, তাহলে কেটে যাচ্ছে, আর দুটো সিএইচ3 একে অপরের উল্টো দিকে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে ডাইপোল মোমেন্ট জিরো। কিন্তু সিস কম্পাউন্ডে দেখো কাটবে না, কারণ এখানে এসিএল এদিকে টানছে, এসিএল এদিকে, তাহলে একটা লব্ধি ভ্রামক থাকবে, আর এসিএস3 এদিকে ঠেলছে, এসিএস3 এদিকে, তাহলে আলটিমেট একটা রেজাল্টেন্ট মোমেন্ট থাকবে, পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে না, তাহলে মিউ নট ইকুয়াল টু জিরো। আবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো যে এই সিএইচ3 ইলেকট্রন এইভাবে ঠেলছে, সিএল এদিকে টানছে, তাহলে পুরোটা একই ডিরেকশনে। কিন্তু এই দিকের কম্পাউন্ডে দেখো সিএইচ3 এদিকে ঠেলছে, সিএল এদিকে টানছে, তাহলে অনেকটা অন্য দিকে কাজ করছে মোমেন্ট, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে প্রথম কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট দ্বিতীয়টার থেকে বেশি। দেখো অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি, না তোমাদেরকে এখানে একটা রেজোন্যান্সের ইফেক্ট জানতে হবে যে ওএইচ এর হচ্ছে প্লাস আর ইফেক্ট আছে, যে ইলেকট্রন ডোনেট করে আর NO2 নিজের দিকে টানে, তাহলে ওএইচ ঠেলছে, NO2 টানছে। কিন্তু এই যৌগ দ্বিতীয় যৌগটায় দেখো OH টা নিচের দিকে ঠেলছে তাহলে প্লাস আর এর সাহায্যে, আর NO2 নিজের দিকে টানছে, তাহলে পুরোটা একই ডিরেকশনে, একটুও ক্যান্সেল আউট হচ্ছে না। তার জন্য এই বি কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট এর থেকে বেশি হয়ে যাবে, কারণ এ তো পুরোটা একই ডিরেকশনে হচ্ছে না, OH এইদিকে ঠেলছে, NO2 টা এদিকে টানছে, তাহলে একটা অ্যাঙ্গেল কাজ করছে, অনেকটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এই সিও মলিকুলের ক্ষেত্রে দেখো, তাহলে অক্সিজেনের লোন পেয়ার, এর লোন পেয়ার, তাহলে দুটো অপোজিট ডিরেকশনে কাজ করার পর এবার এর দুটো লোন পেয়ার আছে, তারপরে সি আর ওর মধ্যে ওটা মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই সিও বন্ধনের ভ্রামকটা অক্সিজেনের দিকে, এই লোন পেয়ারটা কিছুটা ক্যান্সেল আউট হওয়ার পরেও কিছুটা ডাইপোল মোমেন্ট অক্সিজেনের দিকে থেকে যাবে, তাই না? তাই আলটিমেট এটা পোলার, এর ডাইপোল মোমেন্ট হয় 0.11 ডিবাই। দেখো তারপরে এরকম কোশ্চেন আছে যে হুইচ বন্ড ইজ মোস্ট পোলার, তোমাকে চারটে এরকম অপশন দেওয়া থাকবে। এবার দেখো দুটো এলিমেন্টের মধ্যে যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে সেই বন্ড তত বেশি পোলার হবে। তাহলে এখানে দেখো এন আর এইচ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা সব থেকে বেশি, তাই অ্যান্সার হবে NH। দেখো একটা কোশ্চেন বলা হলো যে XO2 একটা কম্পাউন্ড, তার ডাইপোল মোমেন্ট জিরো, তাহলে এক্স এর হাইব্রিডাইজেশন কি? না তুমি ভেবে দেখো, যদি ডাইপোল মোমেন্ট জিরো হতে হয় তাহলে নিশ্চয়ই মলিকুলটাকে লিনিয়ার হতে হবে, আর লিনিয়ার হতে গেলে এর হাইব্রিডাইজেশন হবে sp। তাহলে দেখো ডাইপোল মোমেন্টের মান থেকে একটা কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বা স্ট্রাকচার সম্বন্ধে তো ধারণা পেলাম, এছাড়াও একটা কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট সম্বন্ধে ধারণা পাবো। দেখো ডাইপোল মোমেন্ট যত বেশি হবে তার বয়েলিং পয়েন্ট তত বেশি হবে যৌগ। তাহলে ABC তিনটি কম্পাউন্ডের বয়েলিং পয়েন্টের অর্ডার হবে A গ্রেটার দেন B গ্রেটার দেন C, কারণ এই ডাইপোল মোমেন্টের অর্ডারটা তোমাদেরকে একটু আগে করালাম যে এর বেশি, তারপরে B, তারপরে C। না ডাইপোল মোমেন্ট যত বেশি হবে তত মলিকুলের মধ্যে প্লাস মাইনাস ক্রিয়েট হবে, আর এই প্লাস মাইনাস ক্রিয়েট হওয়ার ফলে কি হবে, এই একটা মাইনাস আর একটা প্লাসকে তত তীব্রভাবে আকর্ষণ করে রাখবে, যত এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস গুলো বেশি হবে একে অপরের মধ্যে আকর্ষণ বলটা তীব্র কাজ করবে, ফলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। দেখো কোনো যৌগের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ সে প্রতি 100টা মলিকুলের মধ্যে কতগুলো মলিকুল আয়নে ভাঙবে, শতকরা আয়নীয় মাত্রাটা আমরা জানতে পারবো। দেখো তার ফর্মুলা হচ্ছে যে মিউ অবজার্ভ বাই মিউ থিওরিটিক্যাল ইন্টু 100, অর্থাৎ উপরে পরীক্ষা লব্ধ অবজার্ভ ও আর নিচে থিওরিটিক্যাল টি, তাহলে মিউ অবজার্ভ বাই থিওরিটিক্যাল ইন্টু 100। একটা এক্সাম্পল দেখো, দেখো HCl এর মিউ অবজার্ভ অর্থাৎ পরীক্ষা লব্ধ ডাইপোল মোমেন্ট দেওয়া আছে 1.03 ডিবাই, তার ইর ভ্যালু দেওয়া আছে HCl এর 4.8 10⁻10 ESU, বন্ড ডিস্টেন্স H আর Cl এর মাঝে দেওয়া আছে। এবার দেখো তাহলে থিওরিটিক্যাল ডাইপোল মোমেন্ট বার করে নিলাম E ইন্টু ডি করে, তাহলে দেখো ভ্যালুটা বেরালো 6.096 ইন্টু 10⁻18 ESU সেন্টিমিটার, তাহলে 10⁻18 ESU সেন্টিমিটার মানে 1 ডিবাই। তাহলে এবার দেখো পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইকুয়াল টু মিউ অবজার্ভ বাই থিওরিটিক্যাল ইন্টু 100, তাহলে অবজার্ভ ডাইপোল মোমেন্ট দেওয়া ছিল 1.03 ডিবাই, আর থিওরিটিক্যাল ডাইপোল মোমেন্ট 6.096 ডিবাই ইন্টু 100, দেখো ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 17% বেরিয়ে গেল। তো দেখো তোমরা এই পুরো ভিডিওটা দেখার পর ডাইপোল মোমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেম আশা করি অনায়াসে করতে পারবে, এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো জানতে পারলে তার হাইব্রিডাইজেশন, মলিকুলার জিওমেট্রি, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, বয়েলিং পয়েন্ট ইটিসি এক্সপ্লেন করতে পারবো, বা পোলারিটি অর্ডার সাজাতে পারবো। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ব্যাপারে বা যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।